ইতিহাসের পাতায় এমন কিছু মুহূর্ত খোদাই করা আছে যা সময়কে দুই ভাগে ভাগ করে দেয়, তার আগের পৃথিবী আর তার পরের পৃথিবী। আজ আমরা তেমনই এক মহাকাব্যিক ঘটনার গভীরে ডুব দেব। এমন এক সংঘাত যা শুধু বিশ্বের মানচিত্রকেই ওলটপালট করে দেয়নি, বদলে দিয়েছিল মানবজাতির ভাগ্য। এটা সেই যুদ্ধের গল্প যা পৃথিবীকে চিরদিনের জন্য কাঁপিয়ে দিয়েছিল। কিন্তু এখানে একটা বিরাট রহস্য আছে। কিভাবে একটা যুদ্ধ, যাকে কিনা বলা হয়েছিল সব যুদ্ধের অবসান ঘটানোর যুদ্ধ, ঠিক তার ছাই থেকে জন্ম নিল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ, সবচেয়ে বিধ্বংসী এক নতুন সংঘাতের? শান্তির প্রতিশ্রুতি কিভাবে পরিণত হল বিশ্বজোড়া এক সর্বগ্রাসী আগুনে? এই প্রশ্নটাই আমাদের আজকের অনুসন্ধানের একেবারে কেন্দ্রে। এই গল্পের ভয়াবহতা বোঝার জন্য শুধু একটা সংখ্যাই হয়তো যথেষ্ট, 8.5 কোটি। ভাবা যায়, মাত্র 6 বছরের মধ্যে প্রায় 85 মিলিয়ন মানুষ হারিয়ে গিয়েছিল, যা ছিল তখনকার পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 3%। প্রতিটি সংখ্যা আসলে এক একটা অসমাপ্ত গল্প, এক একটা ভেঙে যাওয়া স্বপ্ন। এই মহাধ্বংসের বিষাক্ত বীজ আসলে রোপণ করা হয়েছিল অনেক আগেই, আগের যুদ্ধটা শেষ হওয়ার মুহূর্তে। 1919 সাল ভার্সাই চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক ইতি টানা হলো। কিন্তু এটা কোনো শান্তি বয়ে আনেনি, বরং জন্ম দিয়েছিল এক গভীর ক্ষতের, যা একটা গোটা জাতির আত্মাকে চিরদিনের জন্য বিষাক্ত করে তুলেছিল। যুদ্ধ তো শেষ হলো, কিন্তু 1918 সালের পর জার্মানির জন্য শান্তি আসেনি। এসেছিল তীব্র অপমান। বিজয়ী শক্তিরা পরাজিত জার্মানির ওপর এমন সব শর্ত চাপিয়ে দিয়েছিল যা ছিল প্রতিশোধ ছাড়া আর কিছুই না। আর এই অপমানই ভবিষ্যতের ভয়ঙ্কর সংঘাতের জন্য এক উর্বর জমি তৈরি করে দিয়েছিল। আর এই অপমানের একেবারে কেন্দ্রে ছিল ভার্সাই চুক্তির কুখ্যাত আর্টিকেল 231। এর আরেকটা নাম ছিল ওয়ার গিল্ট ক্লজ বা যুদ্ধাপরাধের ধারা। এই একটা মাত্র ধারা জার্মানিকে প্রথম বিশ্বযুদ্ধ শুরু করার সমস্ত দায় একা মাথায় নিতে বাধ্য করে। এটা তাদের জাতীয় গর্বকে, তাদের আত্মসম্মানকে একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছিল, আর চরমপন্থীদের হাতে তুলে দিয়েছিল এক শক্তিশালী হাতিয়ার। শুধু কি মানসিক অপমান? না, এর সাথে যোগ হয়েছিল এক অকল্পনীয় অর্থনৈতিক বোঝা। 132 বিলিয়ন গোল্ডমার্কের যুদ্ধ ক্ষতিপূরণ, আজকের দিনে যার মূল্য 550 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। একটা দেশের ভঙ্গুর অর্থনীতির পক্ষে এই বিপুল পরিমাণ অর্থ শোধ করা ছিল একেবারেই অসম্ভব। এর ফল হলো মারাত্মক। জার্মান অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়ল। মুদ্রাস্ফীতি এমন এক ভয়াবহ পর্যায়ে পৌঁছালো যে সাধারণ মানুষকে এক টুকরো রুটি কেনার জন্য ঠেলা গাড়ি ভর্তি করে টাকা নিয়ে যেতে হতো। ভাবুন একবার, একটা পরাজিত, ক্ষুধার্ত আর অপমানিত জাতি তখন কতটা মরিয়া হয়ে একজন মুক্তিদাতার জন্য অপেক্ষা করছিল। আর ঠিক এমনই এক বিশৃঙ্খলা আর হতাশার মধ্য থেকে উত্থান ঘটল এমন কিছু মানুষের, যারা জাতিকে পুরনো গৌরব ফিরিয়ে দেওয়ার স্বপ্ন দেখিয়েছিল। তারা উগ্র জাতীয়তাবাদের বিষ ছড়িয়ে জনগণকে একজোট করল, আর তাদের ঠেলে দিল এক আগ্রাসী সাম্রাজ্যবাদী স্বপ্নের দিকে। জার্মানিতে অ্যাডলফ হিটলার নাৎসিবাদের ভয়ঙ্কর আদর্শ নিয়ে ক্ষমতা এলেন। ইতালিতে বেনিতো মুসোলিনি তৈরি করলেন ফ্যাসিবাদের এক নতুন আগ্রাসী রূপ। আর সুদূর প্রাচ্যে সাম্রাজ্যবাদী জাপান তার সামরিক শক্তি দিয়ে পুরো এশিয়াকে পদান্ত করার স্বপ্ন দেখতে শুরু করল। এই তিন শক্তি তাদের নিজ নিজ আগ্রাসী আদর্শ নিয়ে একত্রিত হয়ে তৈরি করল অক্ষ শক্তি বা অ্যাক্সিস পাওয়ার্স। তাদের একটাই লক্ষ্য ছিল পুরনো বিশ্ব ব্যবস্থাকে ভেঙে দিয়ে পৃথিবীকে নিজেদের নিয়ন্ত্রণে আনা। বিশ্ব যখন দ্বিধায় ভুগছে, সিদ্ধান্তহীনতায় দুলছে, তখন হিটলারের আগ্রাসন কিন্তু এক মুহূর্তের জন্য থামেনি। মিত্রশক্তির দুর্বলতা আর একের পর এক কূটনৈতিক ভুল তাকে আরও বেপরোয়া করে তুলল, আর সেই বেপরোয়া মনোভাবে ইউরোপকে ঠেলে দিল এক ভয়াবহ যুদ্ধের মুখে। দেখুন ঘটনাগুলো কিভাবে ঘটছিল। 1936-এ হিটলার ভার্সাই চুক্তি ভেঙে রাইনল্যান্ডে সেনা পাঠালেন। 1938-এ দখল করে নিলেন অস্ট্রিয়া। বিশ্ব তাকিয়ে দেখল। এরপর মিউনিক চুক্তির মাধ্যমে চেকোস্লোভাকিয়ার সুদেতেনল্যান্ডও তার হাতে তুলে দেওয়া হলো। ব্রিটেন আর ফ্রান্স ভেবেছিল কিছু ছাড় দিলেই হয়তো হিটলার শান্ত হবে, কিন্তু এটা ছিল এক মারাত্মক ভুল। এই তোষণ নীতি হিটলারকে থামানোর বদলে তার আগ্রাসনের খিদে আরও বাড়িয়ে দিল, যার শেষ পরিণতি হল পোল্যান্ড আক্রমণ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুন জ্বলে ওঠা। 1 সেপ্টেম্বর 1939 জার্মান বাহিনী পোল্যান্ড আক্রমণ করল, আর বিশ্ব দেখল এক নতুন ধরনের যুদ্ধের রূপ, ব্লিটজক্রিগ, মানে বজ্রের গতিতে যুদ্ধ। ট্যাঙ্ক, বোমারু বিমান আর পদাতিক বাহিনীর সমন্বিত আক্রমণে পোল্যান্ডের প্রতিরোধ মাত্র 27 দিনের মধ্যে ধসে পড়ল। বিশ্ব অবাক হয়ে দেখল এক নতুন ভয়ঙ্কর আর দ্রুতগতির যুদ্ধের সূচনা।
এরপর জার্মান বাহিনী ঝড়ের বেগে এগিয়ে চলল পশ্চিম দিকে, ফ্রান্সের দিকে। ব্রিটিশ ও ফরাসি সেনারা ডান আর্কেস সৈকতে আটকা পড়ল। তখন শুরু হলো ইতিহাসের অন্যতম অবিশ্বাস্য এক উদ্ধার অভিযান। সাধারণ জেলেদের নৌকা থেকে শুরু করে প্রমোত্তরী সবাই মিলে প্রায় 3,38,000 সৈন্যকে উদ্ধার করে আনল। কিন্তু ফ্রান্সকে বাঁচানো গেল না। আর হিটলার, তিনি প্রতিশোধ নিলেন এক চরম পরিহাসের মাধ্যমে। ঠিক সেই একই রেলগাড়িতে ফরাসিদের আত্মসমর্পণের চুক্তিতে সই করতে বাধ্য করলেন, যেখানে 1918 সালে জার্মানিকে সই করতে হয়েছিল। ফ্রান্সের পতনের পর মনে হচ্ছিল পুরো ইউরোপই নাৎসিদের দখলে চলে গেছে। কিন্তু ইংলিশ চ্যানেলের ওপারে একা অটল হয়ে দাঁড়িয়েছিল গ্রেট ব্রিটেন। প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল তার এক ঐতিহাসিক ভাষণে ব্রিটিশ জনগণকে আশ্বস্ত করলেন আর গর্জে উঠে বললেন তারা কখনোই আত্মসমর্পণ করবেন না। ব্রিটেন তখন নাৎসি অধিকৃত ইউরোপের বিরুদ্ধে প্রতিরোধের শেষ বাতিঘর। ব্রিটেন একা দাঁড়িয়েছিল, কিন্তু যুদ্ধের ভাগ্য লেখা হচ্ছিল বিশ্বের অন্য প্রান্তে। কিভাবে দুটো মারাত্মক ভুল সিদ্ধান্ত পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিল? ইতিহাসের এই মোড় ঘোরানো মুহূর্তগুলোর পেছনের রহস্য যদি আপনাকেও টানে, তাহলে সত্য অনুসন্ধানের এই যাত্রায় আমাদের সঙ্গী হন। সাবস্ক্রাইব বাটনটি চাপুন, কারণ গল্পের সবচেয়ে গভীর আর রোমাঞ্চকর অংশটা তো এখনও বাকি। যুদ্ধ যখন একটা খাদের কিনারায় দাঁড়িয়ে, ঠিক তখনই বিশ্বের দুই প্রান্তে নেওয়া দুটো মারাত্মক সিদ্ধান্ত ইউরোপের এই লড়াইকে একটা সত্যিকারের বিশ্বযুদ্ধে পরিণত করল। আর এই দুটো সিদ্ধান্তই অক্ষশক্তির ভাগ্য চিরদিনের জন্য নির্ধারণ করে দিল, যুদ্ধের মোড় দিল পুরোপুরি ঘুরিয়ে। একদিকে হিটলার তার সবচেয়ে বড় ভুলটা করলেন সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে, যা তাকে এক বিশাল আর রক্তক্ষয়ী ফ্রন্টে আটকে ফেলল। অন্যদিকে প্রশান্ত মহাসাগরে জাপান পার্ল হারবারে মার্কিন নৌঘাঁটিতে অতর্কিত হামলা করে এক ঘুমন্ত দৈত্যকে জাগিয়ে তুলল। দুটো সিদ্ধান্তই ছিল কৌশলগতভাবে আত্মঘাতী। পূর্ব রণাঙ্গনের ভাগ্য নির্ধারিত হয়ে গেল স্টালিনগ্রাদের বরফ জমা প্রান্তরে। এটা ছিল ইতিহাসের অন্যতম নৃশংস আর রক্তক্ষয়ী এক যুদ্ধ। সোভিয়েত রেড আর্মি সেখানে জার্মানদের শক্তিশালী 6th আর্মিকে পুরোপুরি ঘিরে ফেলে ধ্বংস করে দেয়। স্টালিনগ্রাদের এই পরাজয় ছিল মস্ট্রিকি ফ্রন্টের টার্নিং পয়েন্ট। এরপর জার্মান বাহিনী আর কখনো এগোতে পারেনি, শুধু পিছু হটেছে। যুদ্ধ যখন তার শেষ পর্যায়ে পৌঁছালো, তখন মানবতা তার সবচেয়ে অন্ধকার সময়ের মুখোমুখি হলো। চূড়ান্ত বিজয়ের জন্য দুই পক্ষই তাদের সর্বস্ব দিয়ে ঝাঁপিয়ে পড়ল, যার ফল হলো অকল্পনীয় ধ্বংসযজ্ঞ আর লক্ষ লক্ষ মানুষের মৃত্যু। 6 জুন 1944 মিত্রশক্তি শুরু করল ইতিহাসের সবচেয়ে বড় উভচর অভিযান, অপারেশন ওভারলর্ড। প্রায় 1.5 লক্ষ সৈন্য ফ্রান্সের নরম্যান্ডি সৈকতে অবতরণ করল। এটা ছিল পশ্চিমে জার্মানির বিরুদ্ধে দ্বিতীয় ফ্রন্ট খোলার এক বিশাল পদক্ষেপ। আর এই অভিযানের সাফল্যের পেছনে ছিল এক মাস্টার ক্লাস প্রতারণা, অপারেশন ফর্টিটিউড, যা হিটলারকে বিশ্বাস করিয়েছিল যে মূল আক্রমণটা অন্য কোথাও হতে যাচ্ছে। এবার দুই দিক থেকে সাঁড়াশি আক্রমণে জার্মানির পতন ছিল শুধু সময়ের অপেক্ষা। অবশেষে 1945 সালের এপ্রিলে সোভিয়েত সেনারা বার্লিনে ঢুকে পড়ল। শহরটা তখন ধ্বংসস্তূপ। পরাজয় নিশ্চিত জেনে 30 এপ্রিল অ্যাডলফ হিটলার তার বাংকারে আত্মহত্যা করলেন। যে মানুষটি হাজার বছরের এক সাম্রাজ্যের স্বপ্ন দেখিয়েছিল, তার শেষটা হলো বার্লিনের মাটির নিচের এক বাংকারের গভীরে। ইউরোপে শান্তি এলেও প্রশান্ত মহাসাগরে জাপান তখনও লড়ে যাচ্ছিল। আর সেই যুদ্ধের ইতি টানতে আমেরিকা এমন এক অস্ত্র ব্যবহার করল যা পৃথিবী আগে কখনো দেখেনি। হিরোশিমা আর নাগাসাকির ওপর দুটো পারমাণবিক বোমা ফেলা হলো। মুহূর্তে দুটো শহর কার্যত উবে গেল, আর জাপানকে বাধ্য করল আত্মসমর্পণ করতে। এই অস্ত্র যুদ্ধ শেষ করল ঠিকই, কিন্তু মানবজাতিকে প্রবেশ করালো এক নতুন ভয়ঙ্কর পারমাণবিক যুগে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল, কিন্তু এর ক্ষত, এর ছায়া আজকের পৃথিবীর উপর এখনও রয়ে গেছে। এই যুদ্ধ ভূরাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক আর মানুষের চিন্তাভাবনাকে এমনভাবে বদলে দিয়েছে, যার প্রভাব আমরা আজও প্রতি মুহূর্তে অনুভব করি। সেই ধ্বংসস্তূপের ওপর থেকেই চেষ্টা করা হলো নতুন এক বিশ্ব গড়ার। ভবিষ্যতে এমন সংঘাত এড়াতে তৈরি হলো জাতিসংঘ। নুরেমবার্গ ট্রায়ালে প্রথমবারের মতো মানবতার বিরুদ্ধে অপরাধ কথাটিতে সংজ্ঞায়িত করা হলো। কিন্তু বিজয়ী শক্তিদের মধ্যেই জন্ম নিল এক নতুন আদর্শিক লড়াই, সোভিয়েত ইউনিয়ন আর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ঠান্ডা যুদ্ধ। এই মহাযুদ্ধ আমাদের অনেক কিছু শিখিয়েছে ঘৃণা যখন একটা দেশের নীতি হয়ে দাঁড়ায়, তার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা হলো, মানবজাতি এমন এক অস্ত্র তৈরি করেছে যা এক মুহূর্তে গোটা সভ্যতাকে মুছে দিতে পারে। সেই অস্ত্রের ছায়ায় দাঁড়িয়ে আমরা কি সত্যিই কোনো শিক্ষা নিয়েছি, নাকি আমরা এখনও সেই একই ভুলের পুনরাবৃত্তি করার পথে হাঁটছি?